কি হাত ধরে রেখেছেন কেন? রাস্তা পার হতে দিচ্ছেন না কেন? ট্রাফিক পুলিশ, ট্রাফিক সিগন্যাল এসব নেই। আপনি এই লোকাল বাজারে এসে এসব জিনিস খুঁজছেন? এসব এখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কেন, মেইন টাউন ছাড়া কোথাও এসব খুঁজে পাওয়া যায় না। আরশ নুসরাতের হাত আরো জোর দিয়ে চেপে ধরল। নুসরাত আরশের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। সে যা বোঝার বুঝেছে। আমি যা ভাবছি তা কি সত্যি? তুই কি ভাবছিস? আপনি রাস্তা পার হতে ভয় পাচ্ছেন নাকি? আরশ কিছু বলল না। মুখ করুণ বানিয়ে যানবাহনের দিকে তাকিয়ে থাকলো। নুসরাতের হাতও ছাড়ল না। আমি ভয় পাই না। এসব যানবাহন যেভাবে চলছে, রাস্তার মানুষ পার হতে নিলেই তো উড়িয়ে দেবে। ট্রাফিক সিগন্যাল থাকলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আসুন আমার সাথে, হাঁটুন। এই দেশে ট্রাফিক সিগন্যাল খুঁজে পাওয়া বিলাসিতা। নুসরাত আর আরশ একসাথে রাস্তা পার হলো। মার্কেটে গিয়ে ভিড় ভাট্টার ভেতর দিয়ে ফরফর করে হেঁটে গেল নুসরাত। কিন্তু বিপাকে পড়ল আরশ। মানুষের মাঝখান দিয়ে যেতে নিয়ে বারবার আটকে গেল। নুসরাত এগিয়ে এসে আরশকে নিজের সাথে নিয়ে আসলো। নুসরাত হাঁটার সময় পাশ দেখে হাঁটে না, তাই হাঁটার সময় মানুষের সাথে শরীরের স্পর্শ লাগে। তার পাশ তাকানোর সময় নেই, সামনের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটে। দু একজনের সাথে ধাক্কা লাগলো নুসরাতের। আরশ এক হাত দিয়ে নুসরাতের বাহু ধরে কিছুটা তার কাছাকাছি নিয়ে আসলো। আমার সামনে হাঁট, আর হাঁটার গতি কমা। ছেলেদের মতো করে হাঁটিস কেন? মেয়েদের মতো করে হাঁট। মেয়েরা হাঁটি কিভাবে? আমি কোমর বাঁকিয়ে হাঁটতে পারি না। আমি এইভাবে হাঁটি, যা আপনার ভাষায় ছেলেদের মতো। আরশ নুসরাতের হাত পেছন থেকে চেপে ধরে রাখলো। এই মেয়ে কখন তার সামনে থেকে উধাও হয়ে যাবে, আর সে এই ভিড় ভাট্টার মধ্যে পড়ে রইবে। তার চেয়ে ভালো নুসরাতের হাত ধরে হাঁটা। নুসরাত মাঝারি আকারের একটা দোকানে ঢুকলো। লোকটা সবকিছু বের করে দিল। নুসরাত সব কালার পাশে রেখে ব্ল্যাক কালারের প্যান্টগুলো আলাদা করলো। আরশ একপাশে দাঁড়িয়ে দেখলো মেয়েটা কাপড় কিভাবে কিনছে। প্রাইস কত? জি আপু, 1000 টাকা। নুসরাত চোখ বড় বড় করে তাকালো। লোকটার দিকে তাকিয়ে একসাথে অনেকবার চোখের পাতা ফেলল। এটা না পাইকারি দোকান, তাহলে এত দাম কেন? আপু দামে তো কোথায়, মাত্র 1000। ভাইয়া, এসব প্যান্ট আমি সচরাচর কিনি 400 বা 450 টাকায়। 450 দিব, দিবেন? না আপু, হবে না। নুসরাত চোখ রাঙালো। আরশের হাত ধরে বের হতে নিলে দোকানদার ডেকে উঠল। আচ্ছা আপু, 500 টাকা দিন। না, আমি 450 টাকায় দিব। আপু একটু বাড়ান। 460 টাকা দিব। আর একটু বাড়ান, আরো 20 টাকা বেশি দিন। আমি আর 2 টাকা বেশি দিব না। দিলে দিন, না দিলে নেই। আমি অন্য দোকানে যাব। নুসরাত আর আরশ মিলে পুরো মার্কেট রাউন্ড মারল। নুসরাত বার্গেনিং করতে করতে একটা জিনিস কিনে যদি 5 টাকা বেশি দিতে হয়, তাহলে আর ওখান থেকে কাপড় কিনে না। আরশ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল। ছোট্ট একটা দোকানের সামনে চেয়ারের উপর বসলো। গরমে মুখ লাল হয়ে গিয়েছে, ঘাম কপালে আর থুতনিতে জমেছে। আরশ পকেট হাতড়ালো রুমালের জন্য, কিন্তু পকেটে রুমাল ঢুকাতেই তো ভুলে গিয়েছে। রুমাল আছে? থাকলে দে। নুসরাত সাইড ব্যাগ থেকে হ্যালো কিটির ছবিধারী একটা কাপড়ের টুকরো বের করে দিল। আরশ মুখ মুছে নিয়ে পকেটে পুরে রাখলো। পরে নিয়ে নিস। নুসরাত মাথা নাড়ালো। আরশ কিছুক্ষণ বসে থেকে নিজের হয়রান কমানোর চেষ্টা করলো। নুসরাত তাড়া দিল, এখনো কত কি কেনার বাকি রয়েছে, এভাবে বসে থাকলে কি হবে? আরশ উঠল না, সে আর যাবে না। কয়েকটা কাপড় কিনতে এসে সারা দুনিয়া চক্কর কেটে ফেলল। আরশ ঘাড়তারার মতো বসে রইল। সে আর এই জায়গায় শপিং করবে না। করলে ফিক্সড প্রাইজে যেতে হবে, না হলে সে এখান থেকে এক পাও নড়বে না। নুসরাত কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। আরশ উঠে দাঁড়ালো, নুসরাতের কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলো। নুসরাত নিজের কাঁধ থেকে আরশের হাত সরিয়ে দিল। আরশ তবুও নুসরাতের কাঁধে হাত রেখে হাঁটতে লাগলো। আরশ নিজের সব ভার নুসরাতের উপর ছেড়ে দিল। নুসরাত বিরক্ত হয়ে আরশের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সোজা হয়ে হাঁট। তুই আমায় ঘুরিয়েছিস, এবার তোর কাঁধে ভার দিয়ে আমি হাঁটবো। আমার শরীর ছেড়ে দিয়েছে এত হেঁটে। গাড়িতে নুসরাত ফ্রন্ট সিটে বসতে যেতেই আরশ ড্রাইভিং সিটে যাওয়ার জন্য বলল। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। একদিন হেঁটে এই অবস্থা শালার, বউকে নিয়ে শপিং করতে আসলে কি হবে? সেদিন তো পৃথিবী থেকে টাটা বাই বাই হয়ে যাবে। এত হাঁটিয়েছিস, আমার পা ব্যথা হয়ে গিয়েছে। এই জীবনে তোর সাথে লোকাল বাজারে শপিং করতে আসবো না। কাপড়ের গাঁজাকুড়ি দাম বলছিলি কেন? মানুষ কিভাবে আমাদের দিকে তাকিয়েছিল। মানুষ কিভাবে আমার দিকে তাকালো? আই ডোন্ট কেয়ার। যারে যেভাবে ইচ্ছা আমার দিকে তাকাক, হু কেয়ার? আর কি গাঁজাখুরি দাম বলেছি? ঠিকই বলেছি তো দাম। এটা লোকাল বাজার ভুলে যাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার ফিক্সড প্রাইস না। নুসরাত গাড়ি স্টার্ট দিল, বাজার থেকে বের হয়ে মেন রোডে উঠল।
গাড়ি ঘুরিয়ে রাস্তার অপর সাইডে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে চাবি আরশের কাছে দিয়ে দিল। আরশ নুসরাতের কাঁধে ভর দিয়ে মাহার ভেতরে গেল। আরশ সোজা হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। নুসরাত গ্লাস খুলে ভেতরে গিয়ে গ্লাস এক হাত দিয়ে ধরে দাঁড়িয়ে রইল। আরশ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে শোরুমের ভেতরে গেল। নুসরাত গ্লাস লাগিয়ে দিয়ে ভেতরে সেকশনের দিকে গেল। নুসরাতকে দেখে একটা মেয়ে এগিয়ে আসলো। ইনার সেকশন কোথায়? মেয়েটা দেখিয়ে দিল। নুসরাতকে অন্যদিকে যেতে দেখে নুসরাতের পেছন পেছন মোবাইল টিপতে টিপতে আরশও গেল। নুসরাত ইনার হাতে নিয়ে দেখছিল। নিজের পেছনে কার অস্তিত্ব অনুভব করে পেছন ফিরে তাকালো। আরশকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ভ্রু উচালো। আরশও এক ভ্রু উচালো। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। ইনার আরশের মুখের সামনে ধরে বলল, টাডা, আপনিও কিনবেন নাকি ইনার? আরশ চোখ ছোট ছোট করে তাকালো নুসরাতের দিকে। এতক্ষণ মোবাইলের দিকে চোখ থাকার কারণে চারপাশ চেক করেনি আরশ। যখন চারপাশে তাকালো তখন দেখলো সে মেয়েরই সেকশনে দাঁড়িয়ে আছে। মুখের সামনে নুসরাতকে ইনার ধরে রাখতে দেখে মুখ দিয়ে ছিটকে বের হলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি বলিস তুই এসব? নির্লজ্জ কোথাকার, কোনো লজ্জা নেই তোর ভেতরে, বেড়ে হাজমে। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে নুসরাতের দিকে। নিজে আবার লজ্জা পেল। মেয়েটা এখনো তার দিকে অন্তর্বাস বাড়িয়ে দিয়ে আছে, সাথে দাঁত কেলাচ্ছে। এর কি লজ্জা লাগছে না? এর ভেতর কি লজ্জা ছিটে ফোটা নেই? আরশের নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাথা নিচু করে আরশ শোরুমের বাইরে বেরিয়ে গেল। সাইড করা শাড়ি থেকে, লোকাল বাজার থেকে কেনা সব কাপড়ের ব্যাগ বের করে আরশের হাতে ধরিয়ে দিল নুসরাত। হাতের ব্যাগগুলো ডিক্কিতে রেখে রাস্তায় দাঁড়িয়ে লোকাল বাজার থেকে কেনা কাপড় মাহার শপিং ব্যাগে ঢুকিয়ে দিল। আর লোকাল বাজারের সব ব্যাগ রাস্তায় ফেলে দিল। আরশ নুসরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এ মেয়ে এসব কি করছে? গাড়ির ডিক্কি লাগিয়ে নুসরাত গাড়ি ড্রাইভিং সিটে উঠে বসলো। আরশ ফ্রন্ট সিটে বসতে বসতে জিজ্ঞেস করলো, ব্যাগগুলো ফেলে দিলি কেন? ও আপনি বুঝবেন না। আরশ আচ্ছা বলে বাইরে তাকালো। হঠাৎ মনে হলো কয়টা বাজে। হাতের ঘড়ি চেক করে দেখলো 3:30 বাজছে। নুসরাতকে গাড়ির গতি বাড়ানোর জন্য বলল। অগত্যা নুসরাত গাড়ির গতি বাড়ালো। দুপুরের কাঠফাটা রোদ। আরশ ঘেমে শার্ট জবজবে হয়ে গিয়েছে। নিজের ঘামের গন্ধে নিজের বমি চলে আসলো। আরশ ছোট্ট একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে বলল নুসরাতকে। নুসরাত আরশের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এখানে গাড়ি থামাবে কেন? কৌতূহল মনের ভেতর চেপে রেখে গাড়ি রাস্তার একপাশে সাইড করলো। আরশ গাড়ি থেকে নামতে নামতে নুসরাতকে বলল তার সাথে নামার জন্য। নুসরাত গাড়ি থেকে নেমে আরশের দিকে কপালে ভাঁজ ফেলে তাকালো। আরশ তার পেছন পেছন নুসরাতকে আসার জন্য বলে নিজের পকেটে এক হাত গুজে সামনে হেঁটে চলে গেল। নুসরাত গাড়ি লক করে আরশের পেছনে দৌড়ে গেল। পেছন থেকে চিৎকার করে বলল, আরে দাঁড়ান, আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? প্রচন্ড কৌতূহল নিয়ে নুসরাত আরশকে জিজ্ঞেস করলো, আমরা এখানে আসছি কেন? বিশেষ কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছে? কারোর সাথে কি আমরা দেখা করতে এসেছি? আরশ স্বাভাবিকের মতো নুসরাতের এই কথার উত্তর দিল না। নুসরাত আশাও করলো না উত্তর পাবে। কাচের দরজা ঠেলে আরশ ভেতরে ঢুকলো। তার পেছন পেছন নুসরাতও ঢুকলো। ছোটখাটো রেস্টুরেন্টের ভেতর ঢুকে শরীর ঠান্ডা হয়ে গেল নুসরাতের। আরশ ভেতরের দিকের একটি সিটে গিয়ে বসলো। নুসরাত তার পিছু পিছু গিয়ে তার সামনে বসলো। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। ছোট রেস্টুরেন্ট হলেও গুছিয়ে সাজিয়ে রাখা। আলাদা একটা শান্তি রয়েছে এই রেস্টুরেন্টে। নুসরাত 2 মিনিট বসে উঠে দাঁড়ালো। তার মতো চঞ্চল মানুষ এক জায়গায় 2 মিনিটের বেশি বসলে চঞ্চলের অপমান হবে, তাই নিজে ফ্রমে ফিরে গেল। এসব চুপ করে বসে থাকা তার দ্বারা সম্ভব না। আরশের মোবাইল হাতে, কিন্তু চোখ নুসরাতের দিকে। কখন কি না জানে অঘটন ঘটিয়ে দেয়। এর উপর বিন্দু মাত্র ভরসা নেই আরশের। নুসরাত আশপাশ ঘুরে দেখলো। নিরিবিলি বসে কেউ কোনো কাজ করতে চাইলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। নুসরাত অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রঙের মাছ দেখলো। ইচ্ছে করলো চুরি করে নিজের প্যান্টের পকেটে পুরে বাড়ি নিয়ে যেতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে অ্যাকোয়ারিয়ামে হাত ঢুকিয়ে দিতে যাবে, পেছন থেকে ওয়েটার বলল, ম্যাডাম হাত দিবেন না, জীবাণু লেগে মাছগুলোর ক্ষতি হতে পারে। নুসরাত নিজের হাত আগের জায়গায় ফিরিয়ে আনলো। নুসরাত যখন গভীর মনোযোগ দিয়ে রং বেরঙের মাছ চুরি করার প্ল্যান করছিল তখন আরশ ডাক দিল। নুসরাত মাছ চুরির প্ল্যান মাথায় রেখে আরশের সামনে গেল। আরশ বলল বসার জন্য। নুসরাত বসে টেবিলে দুটো আইসক্রিমের বক্স দেখে দুটো নিজের দিকে টেনে নিল। একটা আমার, আরেকটা তোর। আমার চকলেটটা? কিন্তু আমি চকোলেট আমার জন্য অর্ডার করেছি। তুই আগে বলবি না তুই চকোলেট আইসক্রিম খাবি, তাহলে তো আমি অর্ডার দিতাম।
আপনি জিজ্ঞেস করেছিলেন? মেয়েরা তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করে। আমি মনে করলাম তুইও পছন্দ করিস। তুই পছন্দ করিস না? আমি না করেছি। আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পছন্দ না। তাহলে চকোলেট নিয়ে টানাটানি করছিস কেন? নুসরাত ভ্রু বাঁকিয়ে চাইল আরুষের দিকে। মুখে বলতে তার কিরকম লাগছে। তার দুটো চাই। প্লিজ আরুষ, আজ খাস না তুই? আমাকে দুটো দিয়ে দে। এই মাছরুমটাকে না দিয়ে তুই কিভাবে খাবি? তোর গলা দিয়ে আইসক্রিম কিভাবে নামবে? ভাই আমাকে বোঝ। কিন্তু নুসরাতের কথা মনে হয় আজ আল্লাহ শুনলেন না। আরশ আইসক্রিমের প্যাকেট খুলে চামচ ভরে ভরে খেয়ে আইসক্রিমের প্যাকেট সাবার করে ফেলল। নুসরাত শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরশের হাতের আইসক্রিমের বক্সের দিকে। খেয়ে নিল পুরোটা। নুসরাত নিজেরটা হাতে পুরে রাগ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের হঠাৎ রাগের কারণ বুঝল না, বোঝার চেষ্টাও করলো না। বাড়িতে ফিরে নুসরাত গোসল করে খাবার খাওয়ার জন্য নিচে তলায় আসলো। ইতিমধ্যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছেন। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আরশ। নুসরাত প্লেট এনে আরশের সামনাসামনি চেয়ার টেনে বসে পড়ল। ভাত বেড়ে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো। আরশ একবার খাবার খেতে খেতে নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হলো। আরশ রিলস দেখছিল। নুসরাত এক পা চেয়ারের উপর তুলে এক পা ভাঁজ করে রেখে ভাত খাচ্ছিল। ভাত খাচ্ছিল বললে ভুল হবে, ভাত খাওয়ার তুলনায় মোবাইল দেখছিল বেশি। নুসরাত টেবিলের ওপর মোবাইল রেখে হাত বাড়ালো ভাতের দিকে। আরশ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়ালো ভাতের দিকে। দুজন দুদিক থেকে ভাতের বাটি চেপে ধরে টানতে লাগলো। আরশ নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নুসরাত, আমি আগে নিয়ে নেই, তারপর তুই নিস। বললেই হলো। আমি আগে নিয়ে নিই, তারপর আপনি নেবেন। নুসরাত ছাড়, আগে আমি নিব। আমি বড়, বড়রা যা বলে তা ছোটরা করে। কিন্তু আমি ভাতের বাটিতে আগে হাত দিয়েছি, তাই আগে আমি নিব। বড় ভাইয়ের কথা শুনিস না তুই? বড় ভাই যা বলে তাই শুনতে হয়। আগে আমি নিব, তুই স্পর্শও করবি না ভাতে। নুসরাত শুনল না। এক হাত দিয়ে ভাতের বাটি চেপে ধরে ভাত খাওয়া হাত ভাতের বাটির ভেতর ঢুকিয়ে দিয়ে ভাত প্লেটে নিয়ে নিল। আরশকে জিব্বা বের করে ভেঙালো। আরো শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে খাবার টেবিলে রেখে চলে গেল। নুসরাতের কি? সে তার খাবার খেতে মনোযোগ দিল। খেলে খাক, না খেলে মরে যাক, তার কি? সে খাবার পেলেই হলো। যত সব আজাইরা মানুষজন এই বাড়িতেই থাকে। ইসরাতের পা কেটে যাওয়ার জন্য জ্বর এসেছে, তাই দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুমিয়েছে। মাগরিবের আজানের আগে লুৎফা আর মামু আসলো। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সোফার উপর রাখা শপিং ব্যাগের দিকে চোখ পড়ল। হাত বাড়িয়ে নিতে যাবে, নুসরাত এক লাফে কোত্থেকে এসে হাজির হলো ইসরাতের মুখের সামনে। বোকা হাসি দিল ইসরাতের সামনে দাঁড়িয়ে। ইসরাত ভ্রু কুচকালো। আরে তুই কষ্ট করে ব্যাগ খুলে দেখবি, তোর না পায়ে ব্যথা? আমি তোকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। ইসরাত বিছানার হেডবোর্ডের সাথে লেগে বসলো। নুসরাত সোফার ওপর থেকে ব্যাগগুলো ছুঁড়ে মারল বিছানার ওপর। নিজে বিছানার পাশে দাঁড়িয়ে রইল। প্রথম ব্যাগ থেকে স্কিনি টি শার্ট, কোট আর ব্যাগি প্যান্ট বের করলো। ইসরাত কাপড়ের দিকে তাকিয়ে রইল। এসব তার জন্য নিয়ে এসছে। মনের কথা মনেই রইল। নুসরাত দেখাতে শুরু করলো। এইগুলো দেখে আমার এত ভালো লাগছে যে সেজন্য নিজের জন্য নিয়ে এসেছি। ও আচ্ছা, আমার জন্য কি এনেছিস? ইসরাত একটা শপিং ব্যাগ খুললো। নুসরাত বলল, এটাও আমার জন্য নিয়ে এসেছি। বোন, তুই গিয়েছিলি আমার জন্য কিনতে, আর তোর সব তুলে নিয়ে আসছিস সব তোর জন্য। আমার জন্য কি এনেছিস? ইসরাত সব ব্যাগ খুলে কোট, স্কিনি টি শার্ট, ব্যাগি প্যান্ট, ফ্লেয়ার প্যান্ট, হুডি, ওভারসাইজ টি শার্ট পেল। জিজ্ঞেস করলো এগুলো কার? নুসরাত বলল সব আমার। সব ব্যাগ খোলার পর শেষ ব্যাগ খুললো। সেখান থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইনার। ইসরাত জিজ্ঞেস করলো, এগুলো কার? এবার বলিস না এগুলো তোর। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তোর জন্য নিয়ে আসছি, আর এইগুলো আমার জন্য নিয়ে আসছি। আমার জন্য শপিং করতে গিয়ে সব তোর জন্য নিয়ে আসলি? বাহ বাহ, নিজের জন্য নিয়ে আসছিস, এখন এইসব আমি নিব? তোর কি এসব কাপড় কম আছে যে তুই এগুলো আবার তুলে আনলি? কিন্তু তুই তো এসব পড়িস না বাইরে। না পড়লে কি হয়েছে, এখন থেকে পরবো। আচ্ছা পড়িস। মোট কত টাকা খরচ হলো? নুসরাত হিসাব কষলো। 15,000-এর মতো খরচ হয়েছে। কত বলা যায়? কত বলা যায়? 5,000 টাকা মেরে দিলে ভালো হয়। বাকিগুলো পরে আম্মার কাছ থেকে পটিয়ে নিয়ে চলে আসবে। 20,000 টাকা খরচ হয়েছে। বাকিগুলো আমার কাছে দিস। আচ্ছা। সোমবার রাত 4:30। ঘুম থেকে সবাই উঠে পড়েছে। নুসরাত এখনো ঘুমোচ্ছে। ইসরাত ঘুম থেকে উঠে নামাজ পড়ল।
নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ড্রয়িং রুমে বসলো। সকাল 6টা, বাসা থেকে বের হবে। 7টার ভেতর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরে যেতে হবে। ইসরাতকে হালকা নাস্তা করার জন্য টেবিলে ডাকা হলো। হালকা নাস্তা করে ইসরাত রুমে গেল রেডি হওয়ার জন্য। নুসরাতকে এই ফাঁকে ডাক দিল। নুসরাত ঘুমে ঢুলতে ঢুলতে উঠে বসলো। ইসরাতের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনি কে? ইসরাত মাথায় গাঁটটা মারল। নুসরাত মাথায় কিছুক্ষণ হাত দিয়ে স্পর্শ করে ওভাবেই বসে রইল। ধীরে সুস্থে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইসরাত চুল বান করছে। কি পরবি? শনিবারে জানিয়ে আসছিস শপিং করে তা থেকে কিছু পরবো। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। হোয়াইট কালার স্কিনি টি শার্ট, উপরে ব্ল্যাক কালার কোট যার বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট, সাথে জোগার্স। ছোট দেখে গলায় একটা পেন্ডেন্ট আর হাতে স্টোনের কাজ করা ব্রেসলেট পরল। গলায় ছোট্ট একটা ব্যাগ নিল। নুসরাত হাঁ করে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোকে, বিউটি। ইসরাত হালকা হাসলো। নিচতলা থেকে নাসির সাহেব ডেকে উঠলেন। ইসরাত বের হলো রুম থেকে। নুসরাত চুলগুলো কোনো রকম বান করে নিচে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাইন এখনো বের হয়নি রুম থেকে, সে রেডি হচ্ছে। ইসরাতে দুটো লাগেজ ইরহাম ওপর থেকে গিয়ে টেনে নিয়ে আসলো। নিচতলায় এনে এক পাশে সাইড করে রাখলো। নুসরাত পণ্ডিতি করে লাগেজ আরেকটা আনতে গেল। রুম থেকে বের করে নিজে লাগেজের উপর উঠে বসলো। তারপর শু করে উড়ে যেতে চাইলো, কিন্তু লাগেজ উল্টে গিয়ে করিডরে ধুম করে পড়লো, সাথে নিজেও ধূপ করে মেঝেতে পড়লো। আরশ রুম থেকে বের হয়ে দেখলো নুসরাত লাগেজের উপর আর লাগেজ নুসরাতের নিচে পড়ে আছে। ঠোঁট বাঁকিয়ে হেসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দিল। নুসরাত আরশের বাড়ানো হাত না ধরে নিজে উঠে দাঁড়ালো। লাগেজ টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। 2 সিঁড়ি নামিয়ে হাঁপিয়ে গেল। লাগেজ ওখানে ফেলে রেখে নিজে নিচে চলে গেল। আরশ লাগেজ নিয়ে আসলো নিচে। ইশরাত, রুমে আর কিছু রয়েছে? কিছু থাকলে নিয়ে যাও। পরে গিয়ে বলবে এটা আনিনি ওটা আনিনি। ওখানে কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাবে না, বাঙালি মার্কেট ছাড়া, তাও অনেক দূরে। ইসরাত হালকা হেসে বলল, সব নিয়ে নিয়েছে। তুমি ইসরাতের নাম ধরে ডাকছো কেন? তোমার বড় ভাইয়ের বউ ভাবি বলে ডাকো। কিন্তু ও তো আমার ছোট, আর ভাবি ডাকতে কি রকম লাগবে? যেরকম লাগুক, সম্পর্কে তো ও তোমার বড়। আচ্ছা, ডাকবো ভাবি। আরশ ঘড়ি চেক করে দেখলো 6টা প্লাস বাজে। জাইনের মোবাইলে কল দিল। ইরহাম আর জায়ান মিলে সব লাগেজ নিয়ে গাড়িতে তুলল। আরশ ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কিছুক্ষণ পর নেমে আসলো ছোটখাটো একটা ট্রলি আর লাগেজ নিয়ে। পরনে গ্রে কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো কপালের উপর পড়ে আছে। গলার ভেতর দিয়ে ঢোকানো জেন্টস ব্যাগ। আরশের সাথে বাসা থেকে বের হলো জাইন। মেহরুন্নেসা এসে জড়িয়ে ধরলেন জাইনকে। গালে কপালে হালকা করে চুমু খেলেন। ইসরাতকে চুমু খেতে গেলেন। ইসরাত মুখ সরিয়ে নিল। গোসা করছোস আমার উপর? ইসরাত কথার উত্তর দিল না। মেহরুন্নেসা হালকা জোরেই হাসলেন। জোর করে ইসরাতের গালে চুমু খেয়ে নাকে চুমু খেলেন। আচ্ছা, গোসা কইরাই থাক। যেদিন পোলা মাইয়া লইয়া বিদেশ থেকে আইবা, ওই দিন আমি জিগামো পোলা মাইয়াগুলা আইলো কিভাবে। বেশি করে গোসা করো এই বুড়ির উপর। ইসরাতের গালে আরেকটা চুমু খেলেন। ইসরাত দাদির কথায় কষ্ট লাগলে অভিমান থেকে কথা বলল না। জাইন লিপি বেগম আর হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। লিপি বেগমকে জড়িয়ে ধরতেই কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, ওর খেয়াল রাখবি, না রাখলে তোর আমি ব্যান্ড বাজিয়ে দেবো জাইন। লিপি বেগম ছেলের বুকে দোয়া পড়ে ফু দিলেন, সাথে কান্না করলেন। ইসরাত মাকে জড়িয়ে ধরল। নাজমিন বেগম গতকাল রাত থেকে কান্না করছেন। ইসরাত মজা করে বলল, আম্মা এত কান্না করো না তো, আমরা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি না, কান্না থামাও তো। নাজমিন বেগম ইসরাতের পিঠে হালকা থাপড় মারলেন। লুৎফা আর মমও এক পাশে দাঁড়িয়েছিল। লুৎফা বেগম একা কান্না করে বাড়িকে মরা বাড়ি বানিয়ে দিয়েছেন। জাইন লুৎফা বেগমকে জড়িয়ে ধরল। লিপি বেগম ওনার কোণ দিয়ে চোখ মুছলেন। জাইন নাসির সাহেবকে জড়িয়ে ধরল। তিনি কানে কানে কিছু বললেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল জাইন। যখন নুসরাতকে জড়িয়ে ধরতে গেল, নুসরাত বলল, 1 মিনিট। নিজে এগিয়ে এসে জড়িয়ে ধরল। জাইনের সাথে মাপ দিল, আর কতটুকু লম্বা হলে জাইনের সমান হবে। আরো 6 ইঞ্চি লম্বা হলেই হবে। ভাইয়া একটু ঝুঁকুন তো। জাইন বিনা বাক্যে ঝুঁকল। নুসরাত নিজের মুখ জাইনের কানের কাছে নিয়ে বলল, ইশরাতের খেয়াল রাখবেন, না হলে এই যে। নিজের প্যান্টের পকেট থেকে কাটা কম্পাস বের করে বলল, এটা দিয়ে চোখ কানা করে ফেলবো। যদি ওর গায়ে একটা আঁচড় লাগে, আপনার সারা শরীরে সুই দিয়ে কানা করে ফেলবো।
ওকে প্রিন্সেস বানিয়ে রাখবেন, বুঝেছেন? জাইন উপর নিচ মাথা নাড়ালো, সে বুঝেছে। নুসরাতের কানে কানে বলল জাইন। যার ভাগ্যে তুমি, তার জন্য ভবিষ্যতে অনেক দুর্ভোগ আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আপনার এই প্রশংসায় প্রশংসিত হয়ে। জাইন আবার লিপি বেগমকে জড়িয়ে ধরল। তিনি এবার হু হু করে কেঁদে উঠলেন। জাইন মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। সবার থেকে বিদায় নিয়ে ব্যাক সিটে উঠে বসল। ইসরাত ফ্রন্ট সিটে উঠতে নিবে, লিপি বেগম ধমকে পেছনে উঠতে বললেন। ফ্রন্ট সিটে বসলো অনিকা আর জায়ান বসলো ড্রাইভিং সিটে। আরশ, অনিকা, আহান, নুসরাত আর জায়ান যাবে তাদের বিদায় দিতে। এয়ারপোর্টে যেতে কারোরই ইচ্ছে হচ্ছে না। লিপি বেগম যেতে চেয়েছিলেন কিন্তু হিলাল সাহেব যেতে দেননি। কান্নাকাটি করে এয়ারপোর্টে বিশৃঙ্খলা তৈরি করবেন। নুসরাত গাড়িতে বসতে নিবে, আরশ ধমকে উঠল। এসব পরে তুই এয়ারপোর্টে যাবি? থাপড়ে গাল লাল করে দিব। দুনিয়া সব মানুষ সেখানে থাকবে, তোর যাওয়ার দরকার নেই। আমি কি গাড়ি থেকে বের হব? আমি তো গাড়ি থেকে বসে বিদায় দিব। মানুষ তো আর গাড়ির ভেতর ঢুকে আমায় দেখবে না আমি কি পরে এসেছি। আচ্ছা নিয়ে যাব। এই জুতো জোড়া খুলে আয়, অন্য জুতো পরে আয়। এই স্লিপার জোড়া আমি ইরহামের কাছ থেকে মারামারি করে নিয়ে আসছি। আমি এই জুতো মরে গেলেও খুলব না। এই জুতো পরে আমি এয়ারপোর্টে যাব, না হলে ইরহাম অপমান বোধ করবে। আরশ বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল। আহান আর নুসরাত ঝটপট গাড়ির পেছনের সিটে উঠে বসল। আরশের কিছু বলতে ইচ্ছে হলো না। বলে এরা তার কথা বলে তার মাথা যা তা করে দিবে। প্রথমে জায়ানের গাড়ি, পরে আরশের গাড়ি বাড়ি থেকে বাহিরে বেরিয়ে গেল। নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাত ওপরে তুলতেই ইসরাত এসে জড়িয়ে ধরল। নুসরাত ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল। এ আবার এভাবে জড়িয়ে ধরলো কেন? আরশ নুসরাতের দিকে রাগী চোখে তাকিয়ে রইল। নুসরাত পাত্তা দিল না। সে তো ওড়না পরে আছে, আর তার গেঞ্জিও হাঁটু সমান। তাহলে সমস্যা কি ভাই তোর? এমনি চিরবির করছিস কেন শালা? ইসরাতের পিঠে হাত রেখে নিজেও জড়িয়ে ধরল। দোয়া করে দিলাম, স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে বসবাস কর। নিজে ভালো থাক, আমাদেরও ভালো থাকতে দে। ঝগড়া বিবাদ করিস না জামাইয়ের সাথে। জামাই যা বলবে তাই করবি। জামাইয়ের কথায় উঠবি, বসবি, শুয়ে পড়তে বললে শুয়ে পড়বি। যা ইশরাত যা, জিলে আপনার জিন্দগি উইথ ইয়োর হাজব্যান্ড। ইসরাত জোরে হেসে উঠল। নুসরাত চাপড় মারল ইসরাতের পিঠে। ইসরাত নুসরাতকে ছাড়ল না। মিস করবো? তো করিস। আমার মতো একজন ব্যক্তিকে মিস করা জরুরি। মিস না করলে হয় আমার মতো সেলিব্রিটিকে? তুই আমায় মিস করবি না? না, আমি তো নাচবো, কারণ তোর রুম এখন আমার। আমি একা তোর রুমে রাজত্ব করব, খাবার খাবো, প্যাকেট রুমের মাঝে রেখে দিব, ফ্লোরে ফেলে দিব। দেখ না, আমায় কেউ কিছু বলবে না, পরিষ্কার করা লাগবে না রুম। ইসরাত তবুও হাসলো। নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত ছাড়ল না। তোর বিয়ের গিফট তোর লাগেজের ভিতর দিয়েছি, তোর জামাইয়ের সাথে নিয়ে খুলিস। ভেরি ভেরি স্পেশাল গিফট দিয়েছি। আরশ তাড়া দিল ইসরাতকে। দু বোন কথা শেষ করলো। তবুও কত কথা বাকি পড়ে রইল। ইসরাত বিদায় নিল না। ইসরাত যেতে নিয়ে আবারও ফিরে আসলো। নুসরাতের গালে চুমু খেলো, নুসরাতও কপালে চুমু খেলো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে বিদায় নিল। মুখ দিয়ে বিদায় না নিলে কি হলো, চোখের দিকে তাকিয়ে বিদায় নিল। জায়ানকেও শেষবারের মতো জড়িয়ে ধরলো জায়ান। অনিকা আর আহানকে জড়িয়ে ধরে আহানের গালে চুমু খেয়ে নুসরাতকে জড়িয়ে ধরলো। মনে আছে তো কি বলেছি? আর জড়াজড়ি করছেন কেন? বাসা থেকে জড়াজড়ি করতে করতে আসছেন, এখানে এসে এত জড়াজড়ি করার কি আছে? হ্যাঁ বোন, হ্যাঁ সব মনে আছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে। আর আসার দরকার নেই, ওখানেই থাকবেন। কষ্ট করে এসে শরীরটাকে ক্লান্তি দিয়ে কি হবে? ওখানে থাকবেন, আসার দরকার নেই। ওকে। আরশকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল দুজন। ইসরাত এয়ারপোর্টের ভেতর থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত পেছন ফিরে চাইল নুসরাতের দিকে, যে এক দৃষ্টিতে বনে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকে হালকা ব্যথা অনুভব হলো, তবু মুখে ফুটল না কোনো কিছু। মেয়েটা কি কষ্ট পাচ্ছে সে জানে, আর তার মন জানে। প্যারিস নামটা শুনতে যতটা আকর্ষণীয়, তার থেকে দ্বিগুণ আকর্ষণীয় প্যারিস শহর। ফ্রান্সের রাজধানী ও পৃথিবীর সব থেকে জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি প্যারিস। ফ্রান্সের উত্তর অঞ্চলে আগস্ট মাসে তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে, তাই বৃষ্টিপাত ও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় স্বস্তিদায়ক হয়ে থাকে। দীর্ঘ 18 ঘন্টা জার্নির পর ইসরাত আর জাইন ফ্রান্সে এসে উপস্থিত হলো। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ইসরাত জোরে শ্বাস ফেল। বাহিরের বাতাস টেনে নিল নিজের ভেতর। ইসরাত, তাড়াতাড়ি আসো, গাড়ি চলে আসছে।
20 তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামাতে বলল জায়ান। গাড়ি থেকে বের হয়ে নিজেদের লাগেজ এক হাতে ধরে অন্য হাত দিয়ে ইসরাতের হাত ধরে ভেতরের দিকে হাঁটল। গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকে জাইন মোবাইল থেকে কিছু একটা বের করে দেখাতেই গেট খুলে দিল। পকেট থেকে অ্যাপার্টমেন্টের কি বের করে দিল সিকিউরিটি গার্ড। জাইন কি নিয়ে আগে হাঁটা দিল, আর ইসরাত মিনি ট্রলি নিয়ে জাইনের পেছন পেছন দৌড়ালো। জাইন এলিভেটরের ভেতরে ঢুকলো। ইসরাত দৌড়ে এসে নিজেও এলিভেটরের ভেতর ঢুকলো। 7 তলার বোতাম চেপে দাঁড়িয়ে রইল এক পাশে জাইন। এলিভেটর 7 তলায় যেতেই খুলে গেল। জাইন দ্রুত পায়ে এলিভেটর থেকে বের হয়ে সোজা হেঁটে গেল। সামনাসামনি দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে ডান পাশের অ্যাপার্টমেন্টে পিন বসালো জাইন। ঝটপট পিন বসিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল। দরজা খুলে যেতে লাগেজ চারটা নিয়ে জাইন ভেতরে গেল। ট্রলি নিয়ে ইসরাত ভেতরে ঢুকলো। অ্যাপার্টমেন্টের ভেতরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সবই লাক্সারিয়াস। ড্রয়িং রুমের চারিদিকে চোখ ঘোরালো ইসরাত। সাদা আর কালোর মিশ্রণে দেওয়াল পেইন্ট করা। ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টিভি, তার নিচে রাখা ভিডিও গেমসের অনেকগুলো বক্স। সাদা ও গোল্ডেনের মিশ্রণে সোফা। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখার সময় জাইন বলল, যাও, অনেক জার্নি করে আসছো, ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ঘুম দাও, তাহলে শরীরে ক্লান্তি দূর হবে। ইসরাত মাথা নাড়ালো। জাইন ইসরাতকে মাঝারি আকারের একটি রুম দেখালো। ওদিকে ইশারা করে বলল, আজ থেকে এই রুম তোমার। আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, আর হলেও আমার কিছু করার নেই। বেডশিট চেঞ্জ করে নিও। ইসরাত নিজের লাগেজ নিয়ে রুমে ঢুকে গেল। জাইনের মুখের উপর দরজা আটকে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমের বাইরে গেল ইসরাত। জাইন সোফার উপর বসেছিল। শেলফে শুকনো খাবার আছে, নিয়ে এসো, এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ইসরাত বিনা বাক্য ব্যয় করে খাবার নিয়ে এসে বসলো। তার খিদে পেয়েছে অনেক, তবুও পেটে খিল মেরে এসে জাইনের সামনে বসলো গম্ভীর মুখে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। জাইন কথা কিভাবে শুরু করবে বুঝতে পারল না। ইসরাত, তুমি তো সবই জানো, আমি টেলাকে পছন্দ করি। তোমাকে বিয়ে করার আমার কোনো ইন্টেনশন ছিল না। ওই দিন কী হয়েছিল আমি জানি না। যাই হোক, ওসব বাদ দিয়ে ওদের নিয়ে কথা বলে কি হবে? ইসরাত মুখের বিকৃতি ঘটালো। এত ফর্মালিটি করার কি আছে? যা বলার বলে দিবে, এত সংকোচ বোধের কি আছে? যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলুন। এসব পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি এসব বুঝি না, নিজেও পেঁচিয়ে কথা বলি না। যা বলবেন সরাসরি বলুন। ইসরাত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। যখন হয়ে গিয়েছে, এখন তো অস্বীকার করারও কোনো পথ নেই। এতে তোমারও দোষ ছিল না, আবার আমারও। তো এখন আপনি কি করতে চাইছেন? এক্স্যাক্ট কি করতে চাইছেন সেটা ক্লিয়ার করে বলুন। চলো কমিটমেন্ট করি। ইসরাত কপালে ভাঁজ ফেলে চাইল জাইনের দিকে, যে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কি কমিটমেন্ট? তুমি তোমার মতো লাইফ লিড করবে, আর আমি আমার মতো লাইফ লিড করব। আমি তোমার বিষয়ে নাক গলাবো না, আর তুমি আমার বিষয়ে। মোট কথায় কেউ কাউকে ডিস্টার্ব করবো না, বিশেষ প্রয়োজন ছাড়া। ওকে। আরেকটা কথা, আমরা সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকবো, আর আমরা নিজেদের মধ্যে ভাই বোন ভাই বোন না, অ্যাজ আ ফ্রেন্ড থাকবো। ভবিষ্যতে যদি কোনো অনুভূতি জন্মায় তোমার প্রতি, আমার নিঃসন্দেহে তোমায় মেনে নেব। এখন আমার টাইম চাই, আর তোমার সব খরচ বহনের দায়িত্ব আমার। আপনি কি আমায় অপশন হিসেবে রাখছেন? এমন কেন মনে হলো? ইসরাত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হালকা খাবার নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুম লক করে আবার খুলল। দরজার ফাঁক দিয়ে নিজের মাথা বের করে বলল, আমার খরচ আমি চালাতে পারবো। আপনার আমার খরচ চালাতে হবে না। এনজয় ইউর লাইফ ব্রো, ডোন্ট বি প্যানিক। 1 সপ্তাহ পরের কথা। আজকাল বোরিং সময় কাটছে নুসরাতের। গতকাল রাতে ইনায়ার জন্য হাত চাইতে গিয়েছিলেন মেহেরুন্নিসা, লিপি বেগম, হেলাল সাহেব আর নুসরাত। পাকিজা আমান ভদ্রতার সাথে সম্বন্ধ গ্রহণ করেছেন এবং জানিয়েছেন ইনার গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পর কথা সামনে এগোনো যাবে। হেলাল সাহেব রাজি হয়ে গেলেন। রাতে খাবার খাইয়ে পাকিজা আমান ছাড়লেন তাদের। জায়ানকে জানানো হলে সে বিষয়ে নির্লিপ্ত, কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। নুসরাত কল দিল ইসরাতকে। কল দেওয়ার সাথে সাথে ইসরাত কল পিক করলো। মোবাইল বিছানার উপর বালিশের সাথে লাগিয়ে রেখে নুসরাত মোবাইলের দিকে পা দিয়ে শুয়ে থাকলো। কি কল দিচ্ছিস কেন? ভালো লাগছে না, আমিও আসবো ফ্রান্সে। চলে আয়। কেউ তোকে আটকে রেখেছে নাকি? বাইরের ভিউ দেখা। ইসরাত মোবাইল হাতে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো। আজকের আবহাওয়া এই 1 সপ্তাহের তুলনায় একটু বেশি খারাপ। বাহিরে বৃষ্টি হচ্ছে। ইসরাত ব্যাক ক্যামেরা করে বাহিরে দেখালো। থাই গ্লাস খোল।
ইসরাত থাই গ্লাস খুলে দিতেই বাহিরে বাতাস হু হু করে ভেতরে এসে প্রবেশ করলো। রুমে হিটার অন থাকা সত্ত্বেও শরীরের পশম খাড়া হয়ে গেল ঠান্ডা বাতাসে। ওটা পাইন গাছ?